ওকে, তাহলে আমরা আমাদের চতুর্দশ অধ্যায় জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, ফিজিক্স টু সেভস লাইফ, এই অধ্যায়টা শুরু করছি। হ্যাঁ, তো আমরা এই অধ্যায়ে পড়বো আমাদের পদার্থবিজ্ঞানের নিরিখে আমরা আসলে আমাদের মানব সভ্যতাতে মানব সভ্যতার উন্নয়নে পদার্থবিজ্ঞান আমরা কি কি কাজে ব্যবহার করছি এবং আমাদের জীবনের কোন কোন দরকারে আসলে আমাদের পদার্থবিজ্ঞানটা প্রয়োজন পড়ে। ঠিক আছে। তো আমরা এতে আলোচ্য টপিকের ভিতরে থাকবে হচ্ছে আমাদের জীবপদার্থবিজ্ঞানের ভিত্তি। মানে আমরা জানি জীববিজ্ঞান আমাদের বিজ্ঞানের একটা সাবজেক্ট এবং পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটা সাবজেক্ট। তো এই দুটাকে যখন কম্বাইন করা হয় তখন বায়োফিজিক্স নামক একটা আমরা নতুন ইয়ে পাবো, সাবজেক্ট পাবো, বায়োফিজিক্স। হ্যাঁ, বায়োফিজিক্স। তো বায়োফিজিক্স বা জীবপদার্থবিজ্ঞানের ভিত্তি বা বেস কি এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। দেন এই বায়োফিজিক্স বা জীবপদার্থবিজ্ঞানে স্যার জগদীশ চন্দ্র বসুর অবদানটা আমরা দেখব। দেন মানবদেহে পদার্থবিজ্ঞানের নিয়মে পরিচালিত হয় তা ব্যাখ্যা করতে পারবো। চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রপাতিতে পদার্থবিজ্ঞানের যে ধারণা ও তথ্যের ব্যবহার ইত্যাদি আমরা ব্যাখ্যা করতে পারবো। দেন আমরা আধুনিক যন্ত্রপাতি এবং যে প্রযুক্তি ব্যবহারের ফলে সৃষ্ট স্বাস্থ্য সমস্যা প্রতিরোধের কৌশল ইত্যাদি জানবো। ঠিক আছে। তো আমরা ফার্স্টে পড়ছি ব্যাকগ্রাউন্ড অফ বায়োফিজিক্স বা জীবপদার্থ বিজ্ঞানের ভিত্তি। তো আমরা জানি জীববিজ্ঞান হচ্ছে আমাদের একটা স্বতন্ত্র সাবজেক্ট আমাদের বিজ্ঞানের জন্য। সেম ভাবে পদার্থবিজ্ঞান হচ্ছে আমাদের বিজ্ঞানের জন্য একটা স্বতন্ত্র সাবজেক্ট। তো দুটা কম্বিনেশনে আমাদের যে একটা নতুন শাখা গড়ে উঠেছে বিজ্ঞানে, সেটা হচ্ছে আসলে জীবপদার্থবিজ্ঞান বা বায়োফিজিক্স। তো জীববিজ্ঞান আমাদের জীবজগতের বৈচিত্র্য এবং তাদের জীবন ধারণের প্রক্রিয়া বোঝার চেষ্টা করা হয়। মানে আমরা জীববিজ্ঞানে আসলে মূলত কি শিখি? জীববিজ্ঞানে আমরা শিখি আমাদের জীবন ধারণের প্রক্রিয়া, মেকানিজম, হ্যাঁ? মেকানিজম, তারপর বৈচিত্র্য, আমাদের যে শ্রেণীবিন্যাস সেগুলো আমরা পড়েছি। জীবজগতের যে কত রকমের বৈচিত্র্য, আ এখানে আমাদের আ বা আলাদা, আলাদা প্রজাতি, আলাদা, আলাদা ফ্যামিলি, গোত্র, হ্যাঁ? তো এগুলোতে আমরা ভাগ করেছিলাম। এছাড়া জৈবিক প্রাণী কিভাবে খাদ্য সংগ্রহণ করে, একে অপরের সাথে কিভাবে সম্পর্ক গড়ে তোলে, মিথস্ক্রিয়া, তারপর পরিবেশকে অনুভব করে, বংশবৃদ্ধি, রিপ্রোডাকশন, এগুলো আমাদের জীববিজ্ঞানের আলোচ্য টপিক। তো অন্যদিকে আমাদের প্রকৃতির যে ভৌত জগৎ যা কোন নিয়মে মেনে চলে সেগুলো আমরা আমাদের গাণিতিক নিয়মের সাহায্যে পদার্থবিজ্ঞানের আমরা আলোচনা করেছি। তো আপাত দৃষ্টিতে মনে হয় যে পদার্থবিজ্ঞানের সরলতা এবং জীববিজ্ঞানের জটিলতার ভিতরে বুঝি কোনো সম্পর্ক নেই। কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে বিভিন্ন শাখার উপর নির্ভর করে পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞানের মাঝে একটা যোগসূত্র গড়ে তোলা হয়েছে এবং এই বিষয়টার নাম হয়েছে জীবপদার্থবিজ্ঞান বা বায়োফিজিক্স। হ্যাঁ? তো তোমরা যখন বড় হবা, বড় হয়ে যখন এইচএসসির গণ্ডি পেরিয়ে যখন অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনে বিভিন্ন ভালো, ভালো ভার্সিটিতে যখন যাবা সেখানে আসলে বায়োফিজিক্সের আন্ডারে বেশ কিছু সাবজেক্ট আছে। সাপোজ বায়োকেমিস্ট্রি, আমাদের মেডিকেলের এমবিবিএসেও আমরা বায়োকেমিস্ট্রি পড়ছি ফার্স্ট ফেজে। তো বায়োকেমিস্ট্রি একটা স্বতন্ত্র সাবজেক্ট আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ? তো এগুলোতে আসলে এগুলো বায়োফিজিক্সের আন্ডারে একেকটা সাবজেক্ট হয়। আমাদের বায়োলজি এবং ফিজিক্সকে কম্বিনেশন করে আমাদের এই সাবজেক্টগুলো আসলে গড়ে উঠছে আস্তে, আস্তে। তো জীবপদার্থবিজ্ঞান জৈবিক জগতের জটিল প্রক্রিয়ার ভিতরে পদার্থবিজ্ঞানের সহজ এবং গাণিতিক সূত্রগুলা প্রয়োগ করে জীবনের নানা ধরনের রহস্য অনুসন্ধান করে থাকে। তো এক কথায় বলা হচ্ছে আমাদের জীবপদার্থবিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের ভিতরকার সেতুবন্ধন। হ্যাঁ? এরা হচ্ছে সেতুবন্ধনের মতো। তো জীববিজ্ঞান একদিকে যেমন ডিএনএ বা প্রোটিনে অণুপরমাণুর বিন্যাস খুঁজে বের করতে পারে, ঠিক তেমনি অন্যদিকে প্রযুক্তিকে ব্যবহার করে ক্যান্সার এর চিকিৎসা কিংবা কৃত্রিম কিডনি তৈরি করতে পারে। সুতরাং শুধু তাই নয়, আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে বৈশ্বিক পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করতে জীববৈচিত্র্য সংরক্ষণ সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে এ বিষয়ে কোনো দ্বিধা নেই। তো আমরা এখন স্যার জগদীশ চন্দ্র বসু এই বায়োফিজিক্সে কি অবদান রেখেছেন সেগুলো একটু জানবো। এখানে ওনার কিছু কথাবার্তা দেওয়া আছে। একটু মানে খুবই লেস ইম্পোর্টেন্ট, পড়তে হবে না। বাট কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আছে, আমি বলে দিচ্ছি। তোমরা এখান থেকে কোনটা পড়বা। তো উনি ছিলেন একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী। তোমাদের কোয়েশ্চেন আসে আমাদের স্যার জগদীশ চন্দ্র বসু আ কে ছিলেন? তো এখানে আমাদের উনি কি বা জীববিজ্ঞানী ছিলেন নাকি আমাদের পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন নাকি অন্য কোনো সাবজেক্ট হয়তো রসায়ন বিজ্ঞান বা এরকম কিছু দিবে। তাইলে একটু মনে রাখবে এটা হচ্ছে উনি গণিতবিদও না, উনি রসায়নবিদও না। উনি হচ্ছে পদার্থবিদ বা পদার্থবিজ্ঞানী। তো অন্যদিকে উনি একজন সফল জীববিজ্ঞানীও বটে। তার মানে উনি একজন পদার্থবিজ্ঞানীর সাথে জীববিজ্ঞানী এবং সফল, এবং যার কারণে উনি আসলে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞানের মাঝে একটা কম্বিনেশন করতে পেরেছিলেন। তো আমাদের এই উপমহাদেশে তিনি ছিলেন প্রথম আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একজন বিজ্ঞানী। জগদীশ চন্দ্র বসুর পূর্বপুরুষরা থাকতেন ঢাকা জেলার বিক্রমপুর ও রাডিয়ালখা গ্রামে। তার জন্ম হয় 1858 সালের 30 নভেম্বর ময়মনসিংহে। তার বাবার নাম ভগবান চন্দ্র বসু ফরিদপুর জেলার একটা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তার লেখাপড়া শুরু হয় ফরিদপুর গ্রামীণ বিদ্যালয়ে এবং পরে কলকাতা হেয়ার স্কুল অ্যান্ড সেন্ট জেভিয়ার স্কুল অ্যান্ড কলেজে উনি পড়াশোনা শেষ করেন। 1880 সালে বিএ পাশ করে তিনি ইংল্যান্ডে যান এবং 1880 থেকে
1984 সালে উনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান অনার্স বিএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। হ্যাঁ? উনার এই বায়োডাটা দেওয়া আছে। পড়ে নিবা একবার। এগুলা আ গুরুত্বপূর্ণ না আসলে। তো উনি এরপরে মাতৃভূমিতে আসেন এবং রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা শুরু করেন। আমাদের রেসিডেন্সি কলেজ ঢাকার। তো এরপরে সেই যুগেতে সে তার কলেজের গবেষণার তেমন কোনো সুযোগই ছিল না আসলে। তারপরেও তিনি গবেষণার কাজ চালিয়ে যান এবং দিনের বেলা নানা রকম ব্যস্ততা ছিলেন। তার গবেষণার কাজ করতেন মূলত তিনি রাতের বেলায়। তো বৈদ্যুতিক তার ছাড়া কিভাবে দূর রেডিও সংকেত পাঠানো যায় এ বিষয়ে তিনি অনেক গবেষণা করেন। মানে তোমার রেডিও ছাড়া আমাদের তার ছাড়া, ওয়্যার ছাড়া ওয়্যারলেসলি কিভাবে আমাদের রেডিও সংকেতটা পাঠানো যায় উনি এই ব্যাপারে গবেষণা শুরু করেন। তো ১৮৯৫ সালে তিনি প্রথমবারের মতো বেতার দূরবর্তী স্থানে রেডিও সংকেত পাঠিয়ে দেখেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের লাইন। তাহলে কত সালে উনি সর্বপ্রথম বেতার দূরবর্তী স্থানে রেডিও সংকেত পাঠাতে সক্ষম হন? ১৮৯৫ সালে এবং উনি প্রথমবারের মতো বেতার দূরবর্তী স্থানে রেডিও সংকেত পাঠিয়ে দেখেন। তো মাইক্রোওয়েভ গবেষণার ক্ষেত্রেও তার বড় অবদান আছে। তিনি প্রথম বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গদৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হন। ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আচার্য স্যার জগদীশ চন্দ্র বসু রেডিও সংকেতকে শনাক্ত করার জন্য অর্ধপরিবাহী জাংশন ব্যবহার করেন। অর্ধপরিবাহী কি আমরা অলরেডি জেনেছি, সেমিকন্ডাক্টর। তো এই আবিষ্কারের প্যাটেন্ট করে বাণিজ্যিক সুবিধা নেওয়ার পরিবর্তে তিনি সেটা সবার জন্য উন্মুক্ত করে দেন। হ্যাঁ, এটাই ছিল উনার আসলে একটা ভুল। উনি বাণিজ্যিকভাবে না নিয়ে বা এটার কোনো স্বীকৃত না নিয়ে উনি স্বীকৃত নেন নাই নিজে। উনি সবার জন্য উন্মুক্ত করে দেন। পরবর্তীতে উনাকে সেজন্য আসলে এই আবিষ্কারের জন্য উনাকে কোনো ক্রেডিট দেয়া হয় না অফিসিয়ালি। পৃথিবীর সবচেয়ে বড় কারিগরি প্রযুক্তিবিদ্যা এবং পেশাজীবীদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং IEEE তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করেছে। হুম। আচ্ছা। তো এক্ষেত্রে এটা একটু মনে রাখবা তারপর হচ্ছে পরবর্তীতে স্যার জগদীশ চন্দ্র বসুর শারীরতত্ত্ব। এইটাই উনি এরপরে আসেন আস্তে, আস্তে আমাদের বায়োলজির দিকে আসা শুরু করেন। এরপর উনি উদ্ভিদ শারীরতত্ত্ব প্লান্ট ফিজিওলজির উপরে উনি অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। এর মাঝে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য উনি আ ক্রাসমোগ্রাফ আবিষ্কার করেন এবং খুব সূক্ষ্ম নড়াচড়া শনাক্ত এবং বিভিন্ন উদ্ভিদের সাড়া দেওয়ার বিষয়গুলা উল্লেখযোগ্য আ উনার আবিষ্কারের মাঝে ছিল আরকি। আগে ধারণা করা হতো উদ্ভিদের সাড়া দেওয়ার যে প্রকৃতি ওটা হচ্ছে রাসায়নিক। তিনি দেখিয়েছেন এটা আসলে বৈদ্যুতিক। আচ্ছা, তো উনি সর্বপ্রথম তার উল্লেখযোগ্য একটা গ্রন্থের নাম এখানে দেওয়া আছে 'রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং' হ্যাঁ? এটা একটু মাথায় রাখবা। তার উল্লেখযোগ্য ১ম একটা গ্রন্থের নাম হচ্ছে আমাদের 'রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং' এবং ১৮৩৭ সালে ২৩ নভেম্বর উনি মারা যান। খুবই লেস ইম্পোর্টেন্ট কথা ২ একটা লাইন ছাড়া আর কিছুই পড়া লাগবে না এখান থেকে। এরপর আসো রোগ নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি বা ডায়াগনস্টিক ইনস্ট্রুমেন্টস। আমি বলে রাখি এই অধ্যায় থেকে সিকিউ খুবই কম আসে। মানে আসে না বললেই চলে। মাঝে, মাঝে আসে। আ তো এখান থেকে এমসিকিউ পাইতে পারো, খ নাম্বার পাইতে পারো, খ নাম্বার পাইতে পারো। এগুলাই ঘুরে ফিরে পাবা। তো ওরকম ভাবেই পড়বা। মানে মুখস্থ বিদ্যা টাইপ একটু বেশি হবে এই অধ্যায়ে। তোমার সূত্র-টুত্র কিছু নাই। আমরা ফিজিক্সে মূলত পড়ি কিভাবে? সূত্র দিয়ে পড়ি, কনসেপচুয়াল কিছু বিষয় বুঝি, দেন সিকিউ সলভ করি। বাট এই অধ্যায়টা একটু ব্যতিক্রমী। লাস্টের অধ্যায়। আ এটা তোমার সূত্র আসবে না এদের পুরোপুরি এবং আ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন বেশি পাবা, ক বেসিস বেশি পাবা। সৌরভ নির্ণয়ে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ডায়াগনস্টিক ইন্সট্রুমেন্টস। তো ১৯৫০ সালে আমাদের পৃথিবীর গড় আয়ু ছিল ৫০ বছরের কাছাকাছি। মানে ১৯৫০ সাল নাগাদ আমাদের পৃথিবীর মানুষ অন এভারেজ 50 ইয়ার্স পর্যন্ত বাঁচত আরকি। তো ৬০ বছরের সেই আয়ু ২০ বছর বেশি বৃদ্ধি পেয়েছে। মানে ১৯৭০ সালে ২০১০ সালে এসে আমাদের সে গড় আয়ু হয়ে যায় আসলে ৭০ বছর। তো পৃথিবীর মানুষ জীবন ধারণের মান উন্নত হওয়া, রোগ প্রতিষেধক ব্যবহার, স্বাস্থ্য সচেতন হওয়া, চিকিৎসার মান উন্নয়নের জন্য সারা পৃথিবীতে মানুষের গড়ায়ু বৃদ্ধি পেয়েছে। তো আমাদের এই চিকিৎসা বিজ্ঞানের উন্নতির পিছনে রয়েছে আধুনিক কিছু যন্ত্রপাতি এবং সেগুলো দিয়ে অনেক সঠিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব হয়েছে। একটা সময় ছিল যখন চিকিৎসকরা রোগীর বাহ্যিক বিভিন্ন লক্ষণ দেখে রোগ নির্ণয় করতেন, হ্যাঁ? তো শরীরের তখন অনেক কিছু অনুমান করা হতো এবং সঠিকভাবে রোগ নিরূপণ করা যেত না। মানে যেটা আমরা সিম্পটমস বলি মানে তোমরা যেটাকে সিম্পটমস বলো, সাপোজ সিম্পটমস মানে তোমার কোনো একটা রোগ হয়েছে। মানে তোমার সাপোজ কি হলো? তোমার আ আ ধরো ডায়রিয়া বা ডায়াবেটিস হইলো। ডায়াবেটিসের কিছু লক্ষণ আছে। তো ডায়াবেটিসের লক্ষণ তোমার কাছে যেগুলা মনে হবে, ওগুলা হচ্ছে তোমার জন্য সিম্পটমস। ওটা হচ্ছে তোমার জন্য সিম্পটমস। অ্যাজ এ ডক্টর তুমি যখন কোনো একটা ডক্টরের কাছে যাবা, ডক্টর তোমার ওই সিম্পটমস গুলোকে ক্লিনিক্যাল ফিচার হিসেবে যাচাই করবে। এটা হচ্ছে তার জন্য ক্লিনিক্যাল ফিচার, সিএফ।
তো তোমার জন্য যেটা সিম্পটম, ডক্টরের জন্য সেটা ক্লিনিক্যাল ফিচার। মানে ডক্টর তোমার ওই সিমটমস গুলাকে দেখে যাচাই করবে তোমার কোন রোগটা হয়েছে বাহ্যিকভাবে। এখন এটা হচ্ছে তার অনুমান, এটা হচ্ছে তার কি অনুমান। অনুমান সব সময় ঠিক হয় না, এটার নামই হচ্ছে তার অনুমান। মানে উনি অনুমান করছে তোমার এই রোগটা হইতে পারে। তো এবার ওনাকে ক্লিনিক্যাল ফেইজে যাইতে হবে, ক্লিনিক্যাল ডায়াগনস্টিকে যাইতে হবে। তো তখন কিন্তু এই ক্লিনিক্যাল ডায়াগনস্টিক সুযোগটা ছিল না, কারণ ওই পরিমাণ যন্ত্রপাতি বা ল্যাব ফ্যাসিলিটিস এগুলো কিছুই ছিল না। যন্ত্রপাতি আবিষ্কার হয় নাই, কিভাবে ক্লিনিক্যাল ডায়াগনস্টিক্সে যাবে। তো এর আগে ক্লিনিক্যাল ফিচার দেখে আসলে রোগগুলা নিরূপণ করা হতো, যার কারণে আসলে সব রোগ নিরূপণ করা 100% বা সঠিকভাবে নিরূপণ করা যেত না। আধুনিক যন্ত্রপাতির কারণে শুধু যে অনেক নিখুঁতভাবে রোগ নিরূপণ করা হচ্ছে তা না, অনেক কার্যকরভাবে চিকিৎসা করাও সম্ভব হচ্ছে। তো এই অধ্যায়ে আমরা এই বিষয়গুলো নিয়ে জানবো। ফার্স্টে আমাদের আলোচ্য টপিক হচ্ছে এক্স-রে। এক্স-রে সম্পর্কে তোমাদের হালকা কিছু কথাবার্তা দেওয়া আছে, যদি বিস্তারিত নাই, বিস্তারিত জানবো এইচএসসি তে গেলে। এখানে কিছু কথাবার্তা দেওয়া আছে, যা দেওয়া আছে ওইখান থেকেই তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, সিকিউ আসার সম্ভাবনা কিছুটা আছে। এক্স-রে এর কাজ এখান থেকে আমরা মেইনলি পড়বো। এক্স-রে প্রয়োগ মানে ব্যবহার, কোনটার কি প্রয়োগ, এই যে ব্যবহারগুলা সিকিউতে আসার মতো, এগুলো আসছেও কয়েকবার মনে হয় সিকিউতে আসার মতো, এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। দেন আলট্রাসোনোগ্রাম আছে, আলট্রাসোনোগ্রামের ব্যবহার এবং আলট্রাসোনোগ্রাম কিভাবে তৈরি করা হয়, এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। তাহলে দেখো আমাদের এখানে সুন্দর একটা চিত্র দেখা আছে। আমি ফার্স্টে পড়ি এক্সরে নামটা কিভাবে আসছে। এক্সরে হচ্ছে আমাদের, এটার আবিষ্কারক হচ্ছে উইলিয়াম রোনজেন। উইলিয়াম রোনজেন। তো এই রনজেনকে আমাদের বাংলা ভাষা আসলে কিভাবে যেন রঞ্জন বানায় ফেলছে। মানে তার নাম রনজেন, বাট বাঙালিরা এটা বলতে 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 রঞ্জন বানায় ফেলছে। এবং এই রঞ্জন রশ্মিকে আস্তে আস্তে তারা রঞ্জন, এটার নাম হচ্ছে রঞ্জন রশ্মি। হুম, এটার নাম হচ্ছে রঞ্জন রশ্মি। তো এটার আমরা রঞ্জন, তো ইনি কি আবিষ্কার করেছেন সেটা উনি জানেন না। তার মানে উনি যে একটা রে আবিষ্কার করছে, উনি এটা কিছু জানেন না। তো এই জন্য উনি এটার নাম দিয়ে দিছে এক্স রে। এক্স রে। রে মানে কি রশ্মি, রে মানে কি রশ্মি, রে মানে রশ্মি। এক্স রে, এবার তুমি ইংলিশটা বুঝো, মানে এটা ইংলিশের সাথে বাংলার কোনো মিল নাই। আমাদের বাংলা ভাষাটা এভাবেই আসছে যে এক্স রে এর বাংলা শব্দ হচ্ছে রঞ্জন রশ্মি। এই বাংলার সাথে তুমি ইংলিশ মেলাইতে গেলে তুমি পাগল হয়ে যাবে, কারণ বাংলার সাথে আসলে এটা কে কিভাবে করছে জানি না। বাট এটা শব্দটা ঠিক হয় না যে এক্স রে এর বাংলা হচ্ছে রঞ্জন রশ্মি, কিভাবে আসলে আল্লাহ জানে। এক্স এর নামকরণটা কিভাবে হইলো, মানে আমরা যখন চলক ধরি, মানে অজানা কোনো একটা চলক ধরি, সাপোজ এখানে আমরা কিছু একটা জানি না, তার মানে আমরা যখন ম্যাথ করতে গিয়ে কোনো একটা চলক ধরি, চলক ধরতে গিয়ে আমরা অজানা রাশিকে আমরা ধরি এটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স ধরলাম না, এক্স টি। এক্স টি, তার কাছে আপেল আছে এক্স টি, আমরা জানি না কতটি আপেল আছে, মানে চলক ধরে ধরলাম। তো উনি একটা রে আবিষ্কার করছে, উনি একটা কি আবিষ্কার করছে, রশ্মি আবিষ্কার করছে। ওই রশ্মিটা কি উনি আসলে এক্স্যাক্টলি তখন জানতেন না। তো ওই জন্য উনি এটাকে নাম দিয়েছেন এক্স রে। এক্স রে, ওখান থেকে আসছে এক্স রে নামটা। এখন আমরা বাঙালিরা কি করছি, ওটাকে নাম কেমনে কেমনে যেন রঞ্জন রশ্মি বানাই ফেলছি। ওনার নাম ছিল আসলে রনজেন। ওখান থেকে কেমনে কেমনে উইলিয়াম রঞ্জন ছিল, কেমনে কেমনে এক্স রে বাংলা বলা হয় রঞ্জন রশ্মি। তো এভাবে আমরা শিখতে হবে। ইংলিশ হচ্ছে এক্স রে, বাংলা হচ্ছে রঞ্জন রশ্মি। তো উইলিয়াম রঞ্জন এটা উচ্চ শক্তি সম্পন্ন এক ধরনের রশ্মি আবিষ্কার করেন, যেটা আমাদের শরীরে মাংসপেশি ভেদ করে ফটোগ্রাফি প্লেটে ছবি তুলতে পারতো। তো আমাদের এটা কিন্তু মাসেল বেদ করে, আমাদের যে মাসেল বেদ করতে পারে, এটা মাংসপেশি বেদ করে এবং এটা ছবি তুলতে সক্ষম। তো এই রশ্মির প্রকৃতি তখন জানা ছিল না বলে তার নাম দেওয়া হয়েছে এক্স রে। মানে তখন উনি জানতেন না এটা আসলে কি উনি আবিষ্কার করছেন, এবং এই জন্য উনি এটা এক্স ওয়াই জেড দিয়ে, উনি যদি জেড রে দিত এটা জেড রে পড়তাম আমরা, ওয়াই রে দিলে ওয়াই পড়তাম, যেহেতু এক্স রে দিয়েছেন এক্স রে আমরা পড়ি। এখন আমরা জানি এক্স-রে হচ্ছে আলোর মতোই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। তোমরা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কে জানো আশা করছি। বিদ্যুৎ চুম্বক বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আমরা যে আলোক তরঙ্গ হিসেবে পড়ছি, আলোক তরঙ্গ আমাদের তোমার অবলোহিত তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, তারপর হচ্ছে গামা রশ্মি, এক্স-রে, হ্যাঁ? এগুলা আমাদের মূলত তরঙ্গ, আলোক তরঙ্গ। তো এখানে আমাদের এটা ওয়ান টাইপস অফ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। এক্ষেত্রে বিদ্যুৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র একই সাথে কাজ করবে, একই সাথে থাকবে। তবে তার তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দৃশ্যমান আলো বা কয়েক হাজার গুণ ছোট। মানে আমাদের দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত, 380 থেকে 780 ন্যানোমিটার। মানে আমরা একটা আলো তখনই দেখি যখন এটা তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয়। ঠিক আছে। তো আল্লাহ তাআলা আমাদের ক্ষমতা ঠিক অতটুকুই দিয়েছেন যে আমরা শুধুমাত্র দেখবো 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হলে।
তো এর মাঝে আবার বাঁকা আছে 380 থেকে 424 হলে সেটা আমরা কি দেখবো? 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 575, 500 থেকে 575, 500 থেকে 575 থেকে 590, 590 থেকে 600, 600 থেকে 647, 647 থেকে 780। এভাবে 7টা বর্ণ বেনি সহ কলা। 380 থেকে 424 হলে বেগুনি দেখি, 424 থেকে 450 হলে নীল দেখি। এবার আমরা 7টা বর্ণ দেখি আল্টিমেটলি আমাদের মানব চক্ষু দিয়ে। তো এটা হচ্ছে আমাদের এই 380 থেকে 780 রেঞ্জের বাইরে। ঠিক আছে? 380 থেকে 780 রেঞ্জের বাইরে এবং এটা অনেক ছোট। তরঙ্গদৈর্ঘ্য হিসেবে এটা অনেক ছোট। আমরা জানি 380 থেকে যখন 10 থেকে 380 হলে তার নাম হলো কি? অতি বেগুনি রশ্মি, আল্ট্রা ভায়োলেট রে, যেটা সূর্যের মাধ্যমে আসে। তাও আমরা চোখ দিয়ে দেখি না এটা। দেন এটার যখন ছোট হবে 10 থেকে তোমার 0.1 থেকে 10 মাইক্রোমিটার হবে তখনই মনে হয় আমাদের এক্স রে তরঙ্গদৈর্ঘ্য। এখানে দেওয়া আছে কিনা দেখবো। 0.1 থেকে 10 এটা মিলি ন্যানোমিটার আমাদের এই তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ আরকি। তো আমরা এটা হচ্ছে খুবই ক্ষুদ্র। দেখো আলো কয়েক হাজার আমাদের দৃশ্যমান আলো থেকে কয়েক হাজার গুণ ছোট এটা। কয়েক হাজার গুণ ছোট কিন্তু। তাই তার শক্তিও সাধারণ আলো থেকে কয়েক হাজার গুণ বেশি। তোমরা যখন এইচএসসি তে যাবা একটা সূত্র শিখবা যে তরঙ্গদৈর্ঘ্য থেকে কিভাবে শক্তি বের করে, হ্যাঁ? তো শক্তি তরঙ্গদৈর্ঘ্য যার বেশি শক্তি তার কম, হ্যাঁ? তরঙ্গদৈর্ঘ্য যার বেশি শক্তি তার কম। তাইলে এই যে আমাদের এখানে এক্স-রে তরঙ্গদৈর্ঘ্য অনেক কম না? যার তরঙ্গদৈর্ঘ্য কম তার শক্তি সবচেয়ে বেশি। যার তরঙ্গদৈর্ঘ্য কম তার শক্তি সবচেয়ে বেশি। আমাদের এখানে 10 থেকে 0.1 থেকে 10 দেন 10 থেকে 380 তার মানে এটা ইউভি বা আল্ট্রাভায়োলেট রে। আল্ট্রাভায়োলেট এর শক্তি একটু কম এটার চাইতে। দেন আমাদের দৃশ্যমান আলো রশ্মি, দৃশ্যমান আলো রশ্মি আমাদের মোটে ক্ষতি করবে না। দেন 780 থেকে আমাদের 1 মিলিমিটার বা 1000 ন্যানোমিটার এটা হচ্ছে আমাদের অবলোহিত বা আইআর রশ্মি যেটা আমাদের রিমোট কন্ট্রোল থেকে আসে। রিমোট থেকে আমাদের তোমরা রিমোট দিয়ে একটা কি চাপো, রিমোট চাপলেই তো আমাদের চেঞ্জ হয়। আমাদের ডিভাইসটা চলে। তাহলে এই রিমোটের মাধ্যমে আসলে একটা রে যায় যেটা হচ্ছে ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি যেটার মাধ্যমে আসলে এই রশ্মিটা যেটা আমরা মানব চক্ষু দিয়ে দেখি না। ঠিক আছে? তো এই আইআরএ দেন আইআরএ এর পরে আমাদের এই যে তোমার রেডিও তরঙ্গদৈর্ঘ্য আছে। এই রেডিও তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে আমাদের 1 মিলিমিটার থেকে সামথিং এরপরে আছে। তো এরপরে আমাদের দেখো এই জায়গায় এটা হচ্ছে আমাদের কয়েক গুণ বেশি ক্ষমতা। তাহলে এর তরঙ্গদৈর্ঘ্যটা কম বাট ক্ষমতাটা বেশি। তার মানে আমাদের সামারি হচ্ছে কি এক্স রে তরঙ্গদৈর্ঘ্য কম বাট ক্ষমতাটা অনেক বেশি। মনে রাখবা সেটা এক্স রে তরঙ্গদৈর্ঘ্যটা কম বাট ক্ষমতাটা হচ্ছে অনেক বেশি। তো যেহেতু তরঙ্গদৈর্ঘ্য অনেক ছোট তাই আমরা একে খালি চোখে দেখতে পাই না, আমরা তো দেখার প্রশ্নই আসে না এটা। তো এখানে আমাদের দেখো কিভাবে এক্সরে তুমি তৈরি করবা। এক্সরে আমাদের তৈরি করা হয় এক্সরে মেশিনে যে আমরা দেখি এক্সরে কিভাবে তৈরি করা হয়। এক্সরে তৈরি করার কৌশলটা দেখানো হচ্ছে একটা কাচের গোলকের দুই পাশে দুটো ইলেকট্রোড থাকে। তাহলে দেখো একটা কাচের গোলকের দুপাশে দুটো ইলেকট্রোড থাকবে এবং টাংস্টেনের তৈরি ক্যাথোডের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয়ে সেটি আমাদের টাংস্টেনের তৈরি ক্যাথোডের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয়ে সেটা উত্তপ্ত করা হয় এবং তাপের কারণে ফিলামেন্ট থেকে ইলেকট্রন মুক্ত হয় এবং অ্যানোডের ধনাত্মক ভোল্টেজের কারণে সেটি ছুটে যায় এবং ক্যাথোড এবং অ্যানোডের সময় ভোল্টেজ যত বেশি হবে ইলেকট্রন তত বেশি অ্যানোড গতিশক্তিতে অ্যানোডের দিকে ছুটে যাবে এবং এক্সট্রা এই ভোল্টেজ 100,000 ভোল্টের কাছাকাছি হইতে পারে। ক্যাথোড থেকে প্রচন্ড শক্তি ছুটে আসে ইলেকট্রনগুলো অ্যানোডকে আঘাত করে এই শক্তিশালী অ্যানোডকে আচ্ছা আমি এখানে চিত্র দিয়ে বুঝিয়ে দিই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে এটা। চিত্রটা খেয়াল করো তাইলেই চলবে। কথাবার্তাগুলো তোমরা নিজে বলতে পারবা। এই জায়গায় দেখো আমাদের চিত্রটা দেখাচ্ছে এই জায়গাটাতে। দেখো, এই জায়গা হচ্ছে তোমার একটা টিউব। হ্যাঁ? এটা একটা কি? এটা একটা টিউব। এটা একটা টিউব। আমাদের পদ্ধতি আছে, এক্স-রে পদ্ধতি আছে। এক্স-রের পদ্ধতি যদিও তোমাদের এগুলো নাই, তাই আমি আর বিস্তারিত বলছি না। এখানে যা আছে তাই বলি শুধু। তাহলে দেখেন আমাদের একটা টিউব দেওয়া আছে। এই টিউবের ২ প্রান্ত। একটা হচ্ছে এদিক প্রান্ত, একটা হচ্ছে এদিক প্রান্ত। এই প্রান্তে আমাদের ক্যাথোড আছে, ওই প্রান্তে আমাদের অ্যানোড আছে। এটা কি? এটা হচ্ছে অ্যানোড। এটা হচ্ছে আমাদের ক্যাথোড প্রান্ত। তো এই যে এই প্রান্তে ক্যাথোড আছে। তো ক্যাথোড প্রান্তে অ্যানোড প্রান্ত। এখানে দেখো আমাদের এটা হচ্ছে টাংস্টেন ফিলামেন্ট। এই জায়গাটাতে টাংস্টেন ফিলামেন্ট দেওয়া আছে। এই জায়গাটাতে টাংস্টেন ফিলামেন্ট। এই টাংস্টেন ফিলামেন্টের মধ্যে যখন তুমি হাই ভোল্টেজ লাইন দিবা, হাই ভোল্টেজ মানে হচ্ছে খুবই উচ্চ ভোল্টেজ সম্পন্ন কারেন্ট। হাই ভোল্টেজ কারেন্ট দিবা তখন এখান থেকে ইলেকট্রন নিঃসৃত হবে। কি নিঃসৃত হবে? ইলেকট্রন, নেগেটিভ চার্জ। নেগেটিভ সাইন দ্বারা যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন নিঃসৃত হবে, ইলেকট্রন। এই ইলেকট্রনটা এটা হচ্ছে ফটোগ্রাফিক একটা প্লেট বা আমাদের একটা প্লেট। তো এই প্লেটে সে আঘাত করবে। আঘাত করবে এখানে ইলেকট্রনটা এই অ্যানোড প্রান্তের প্লেটে আঘাত করার ফলে আমাদের এক্স রে তৈরি হবে। কি তৈরি হবে? এক্স রে। এই এক্স রে আলটিমেটলি আমরা বিভিন্ন কাজে ইউজ করি আমাদের দৈনন্দিন কাজে। তাহলে এখানে হাই ভোল্টেজ ক্যাথোড থেকে উচ্চ গতি সম্পন্ন হাই ভোল্টেজ দেয়। হাই ভোল্টেজ হয়ে এখানে আমাদের উচ্চ গতি মানে আরো বেগ সম্পন্ন ইলেকট্রন খুব দ্রুত বেগে অ্যানোডকে আঘাত করে। অ্যানোডকে আঘাত করার ফলে এখানে আমাদের এক্স রে তৈরি হয়। এভাবে আলটিমেটলি এক্স রে টিউবের কার্যপদ্ধতি আমরা বলতে পারি। এখানে কথাবার্তাগুলো বলা আছে। তাহলে এখানে আমাদের এক্সএ টিউবের এই ভোল্টেজের মান কত হইতে পারে? ভোল্টেজের ভ্যালু হইতে পারে তোমার 100,000 ভোল্টের কাছাকাছি। 100,000 ভোল্টেজের মতো এর ভ্যালু হইতে পারে। 100,000 ভোল্ট বেশ হিউজ পরিমাণ কিন্তু।
তো ক্যাথোড থেকে উচ্চ শক্তি সম্পন্ন ছোট আসে ইলেকট্রনগুলো অ্যানোডকে আঘাত করে এই শক্তিশালী অ্যানোডের পরমাণু কক্ষপথ থেকে থাকা ইলেকট্রনগুলো স্থানচ্যুত হয়, কক্ষপথচ্যুত হয়। তখন বাইরের দিকে কক্ষপথে একটি ইলেকট্রন ও সেই জায়গাটা পূরণ করে এবং যেখানে আমাদের উদ্ভূত হয় একটা শক্তি মানে এক্সরে তৈরি হয়, এতগুলো বলতে হবে না, এক্সরে তৈরি হয় এটা বলে দিবা। ঠিক কত তরঙ্গের দৈর্ঘ্যের এক্সরে বের হয় সেটা নির্ভর করে অ্যানোড হিসেবে কোন ধাতু থেকে বের করা হচ্ছে সেটা। এখানে অ্যানোড হিসেবে কোন ধাতু বের করবা সেটার উপর ডিপেন্ড করবে এক্সরে তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে, কারণ এক্সরে রেঞ্জ জানি আমরা 0.1 থেকে 10 ন্যানোমিটার। তো এক্স এসে বেরিয়ে আসে, দেন আমরা এখানে এক্স এর ব্যবহারটা দেখি। এবার এক্স এর ব্যাপারে আর কিছু কথা আর কোনো কথাবার্তা দেয়া নেই, এবার আমরা এক্স এর ব্যবহারটা দেখি। তো এক্স এর ব্যবহার তোমরা আশা করি আর কিছু না জানলো এটা জানো যে এক্স এ কখন করতে হবে। তো স্থানচ্যুত হাড় বা হাড়ে ফাটল, ভেঙে যাওয়া হাড় ইত্যাদি শনাক্তকরণ খুব সহজে আমরা এক্স রে ব্যবহার করি। তো দেখো এই জায়গাটাতে আমাদের একটা এক্স রে দেখা যাচ্ছে। এই জায়গাটাতে আমরা দুটা পোর্শন দেখতে পাই। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা কি দেখতে পাই, এক্স রেটা কিভাবে কাজ করে একটু দেখো। এই জায়গাটাতে আমাদের একটা এক্স রে দেখা যাচ্ছে। তো এক্স রে মানে হচ্ছে একটা রে নিক্ষিপ্ত করতেছে, হ্যাঁ, একটা রে, যেটার নাম হচ্ছে এক্স রে। তো এক্স রেটা তুমি এখানে একটা হাড় দেখতে পাচ্ছ, এটা কি জন্য দেখতে পাচ্ছ জানো? এটা কি জন্য দেখতে পাচ্ছ? কারণ ওই এক্স রেটা এই দিকে পাস হতে পারে নাই, এটা সেই জায়গায় আটকে গেছে। তো এটা একটু স্বচ্ছ, মানে খেয়াল করে দেখবা, একটু যদি খেয়াল করো দেখো এই জায়গাটাতে আমাদের একটা পোর্শন, দেখো তুমি ভালোভাবে খেয়াল করো, একটা সাদা একটু কালা পোর্শন দেখা যাচ্ছে, মানে কালো। এই জায়গাটাতে খেয়াল করো, এই অংশটা একটু কালো না, এই অংশটা একটু কালো না, দেন এই অংশটা একটু সাদা না, এই অংশটা হচ্ছে সাদা, এই অংশটা হচ্ছে কালো, এই অংশটা হচ্ছে সাদা, এই অংশটা হচ্ছে কালো। এই অংশটা কালো কেন জানো? এই অংশটা হচ্ছে তোমার মাসেল, মানে মাংস আমরা যেটাকে বলি। এখানে কি আছে? এখানে তোমার মাংস আছে। এই মাংস দিয়ে, এই মাংস বেদ করে আমাদের এক্সট্রাটা পাস হয়ে গেছে। এই মাংস বেদ করে আমাদের এক্সট্রাটা পাস হয়ে গেছে, যার কারণে আমরা এটার স্পষ্ট কোনো ছবি দেখতে পাচ্ছি না। বাট এখানে যে হাড্ডিটা আছে, হাড্ডির ভিতর দিয়ে এক্সরেটা পাস হতে পারে নাই, যার কারণে এরকম একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। মানে তুমি একটা মনে করো, একটা এরকম কিছু নিলা, এটা একটা দণ্ড, এটা একটা দণ্ড, এই থেকে তুমি একটা টর্চ লাইট দিলা, এই থেকে তুমি একটা কি দিলা, টর্চ লাইট দিলা। তুমি দেখবা এই জায়গায় একটা ছায়া দেখতে পাচ্ছ, কিসের ছায়া দেখতে পাচ্ছ? এই টর্চ লাইটের ছায়া দেখতে পাচ্ছ, কারণ এই টর্চের আলোটা এই অংশটা পাস হতে পারে নাই। এখানে তুমি আলো দেখতে পাবা, বাট এই জায়গায় একটা ছায়া দেখতে পাবা। ওই ছায়াটা মূলত আমরা এই কেটে দেখতে পাচ্ছি বোন বা হাড্ডি হিসেবে, বুঝে গেছে? এখন এটা কি জন্য পাস হইতে পারে না, এর কারণ অনেকগুলো আছে। এটা হচ্ছে আমাদের হাড়ে যে ক্যালসিয়াম আছে, তারপর বিভিন্ন ইলেকট্রোলাইট আছে। এই ক্যালসিয়াম ইলেকট্রোলাইটের জন্য আসলে আলটিমেটলি আমাদের এক্সট্রাটা পাস হইতে পারে না, যেগুলো আমাদের মাসেলে থাকে না, যার কারণে মাসেল বা মাংসের ভিতর দিয়ে খুব সহজেই এক্সট্রাটা পাস হইতে পারে, কিন্তু আলটিমেটলি আমাদের হাড্ডির ভিতর দিয়ে এক্সট্রাটা পাস হইতে পারে না, এবং আলটিমেটলি আমাদের এক্সের প্রতিচ্ছবি ফুটে ওঠে এটার মাধ্যমে। তো এখানে আমাদের এই যে সাদা অংশটা হচ্ছে রেডিও উপেক, রেডিও লুসেন্ট, এগুলা জানার দরকার নাই, এগুলা কখনো যদি ডাক্তারের দিকে আসো তাহলে এগুলা পড়বা। ওকে, তাহলে আমরা কি কি কাজে এক্সট্রাটা ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে স্থানচ্যুত হাড়, এগুলো তোমাদের আসবে, এগুলা মনে রাখবা। এ থেকে এফ নাম্বার পর্যন্ত এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে, 6টা পয়েন্ট সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিকিউ যদি আসে এগুলো থেকে আসে মোটামুটি। স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল, ভেঙে যাওয়া হাড় ইত্যাদির জন্য আমরা বের করবো, শনাক্ত করার জন্য এটা আমরা বের করি। দেন দাঁতের ক্যাভিটি, অন্যান্য ক্ষয় রোধ করার জন্য এক্সরে বের করা হয়। দাঁতের ক্যাভিটিতেও কিন্তু এক্সরে করা হয়। হ্যাঁ, দাঁতের বা ডেন্টিস্টের কাছে কখনো গেলে দেখবা এক্সরে করতেছে। তো পেটের এক্সরে করে অন্ত্রের প্রতিবন্ধকতা বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন শনাক্ত করা যায়, মানে আমরা আমাদের প্রতিবন্ধকতা, আমাদের যে তোমার ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ওখানে যদি কোনো বাধা বা তোমার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, মানে কোনো কিছু আটকে যায়, তাহলে ওটা কিন্তু আমরা যাচাই করতে পারি এক্সরে করার মাধ্যমে। এক্সরে দিয়ে পিত্তথলি, মানে আমাদের গল ব্লাডার যেটা আছে, কিডনিতে পাথরের অস্তিত্ব শনাক্ত করা যায়। দেন বুকের এক্সরে করে ফুসফুসের রোগ, সাপোজ যক্ষা, নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি যাচাই করা যায়। এক্সরে ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে, তাই রেডিওথেরাপিতে আমাদের এই এক্সরেটা ব্যবহার করা হয়, রেডিওথেরাপিতে এক্সরে ব্যবহার করা হয়। তো এক্সের অপ্রয়োজনীয় বিকিরণ যেন শরীরের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এই জন্য আমাদের এক্সরে করা অংশটুকু ছাড়া শরীরের বাকি অংশ সীসা তৈরি অ্যাপ্রন দিয়ে দেখে রাখতে হবে। কারণ এক্সরে আমাদের জন্য আসলে আমরা দেখেছি এক্সরের তরঙ্গদৈর্ঘ্য যেহেতু কম, এর ক্ষমতা অত্যন্ত বেশি। যার তরঙ্গদৈর্ঘ্য কম তার ক্ষমতা বেশি, তাহলে এক্সরের তরঙ্গদৈর্ঘ্য কম হয়, তার ক্ষমতা যথেষ্ট বেশি হবে। এবং এই জন্য যে অংশটুকু দেহের জন্য এক্সরে করতে হবে ঠিক ওই অংশটুকু ছাড়া বাকি অংশ দিয়ে অ্যাপ্রন দিয়ে রেখে দিতে হবে। এছাড়া অত্যন্ত প্রয়োজন না হলে গর্ভবতী মেয়েদের পেট বা তলপেটের অংশটুকু এক্সরে করা হয় না। ঠিক আছে? ওকে, এক্ষেত্রে আসো আলট্রাসোনোগ্রাফি বা আলট্রাসোনোগ্রাম। তো আলট্রাসোনোগ্রাফি দিয়ে আমাদের শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ এবং মাংসপেশি দিয়ে ছবি তোলা হয়।
তো আমাদের যে আগের অ্যানাটমি টিচার ছিলেন, আমাদের এই টার্মের আগে আর কি, হ্যাঁ, আমাদের যে বিসারা পড়াইছিল, উনি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করতো শুধু। আমাদের মালেক স্যার বলে, ডক্টর মালেক স্যার। তো ওনার যে এত রোগী, এত পেশেন্ট, আমাদের ওনার সাথে সপ্তাহে ক্লাস হচ্ছে টোটাল 5টা। 5টার মাঝে উনি ম্যাক্সিমাম, আমাদের ক্লাসের লেন্থ হচ্ছে 2 ঘন্টা। তো উনি আসতো প্রায় 1-1.5 ঘন্টা পরে। মানে ওনার রুগী যে এত পরিমাণ বেশি, হসপিটালে থাকে সব সময়, মানে শুধু আল্ট্রাসোনোগ্রাম করে, এবং একটা আল্ট্রাসোনোগ্রামের জন্য প্রায় 1.5 থেকে 2,000 এরকম নেয়। ওনার বেস করে কিসের আল্ট্রাসোনোগ্রাম করতে, সেটার উপর ডিপেন্ড করে প্রায় 1,000 থেকে 2,000 পর্যন্ত নেয় উনি। তো অনেক প্রেশার, মানে বুঝাইতে চাচ্ছি, এই আল্ট্রাসোনোগ্রামের উপরে তুমি ডক্টর হইতে পারবা। হ্যাঁ। তো আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আমাদের শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ, মাংসপেশি ইত্যাদি ছবি তোলা হয়। এটা করার জন্য খুব উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে প্রতিধ্বনিকে শনাক্ত করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করতেছি, এগুলা এমসিকিউতে আসতে পারে। শব্দের কম্পাঙ্কর, আমাদের হার্টজ কত, কম্পাঙ্ক কত, 1 থেকে 10 মেগা হার্টজ। তোমাকে কোশ্চেনে গোলাবে কিরকম জানো? 1 থেকে 10 শুধু হার্টজ দিবে একবার, 1 থেকে 10 গিগা হার্টজ দিবে একবার, নাম্বারে 1 থেকে 10 মেগাহার্টজ, মানে যেটা আনসার ওটা দিবে। এরকম করে তোমাকে গোলাবে। তাহলে মনে রাখবা মেগা, 1 থেকে 10 মেগাহার্টজ, 1 থেকে 10 মেগাহার্টজ। তো এটাকে আমরা আল্ট্রাসোনোগ্রাফি বলি আর কি। তো এক্ষেত্রে আমরা 2 প্রকার আল্ট্রাসোনোগ্রাফি দেখতে পাবো, একটা হচ্ছে 2D বা 2 ডাইমেনশনাল, সম্প্রতি থেকে আবিষ্কৃত হয়েছে 3D বা 3D ডাইমেনশনাল। তো আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রে ট্রান্সডিউসার একটি স্ফটিককে বৈদ্যুতিক শক্তি দিয়ে উদ্দীপ্ত করে উচ্চ কম্পাঙ্কের আল্ট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করা হয়। তো আমাদের গ্রাফি যন্ত্রে ট্রান্সডিউসার নামক একটা আমাদের স্ফটিক থাকে, বৈদ্যুতিক শক্তি যেটাকে উদ্দীপ্ত করে আল্ট্রাসনিক তরঙ্গ উৎপন্ন করা হয়। আল্ট্রাসনিক তরঙ্গটা আমাদের এই যন্ত্রে একটা সরু বিমে পরিণত করা হয়, এবং শরীরের ভিতরে যে অঙ্গটির প্রতিবিম্ব দেখার প্রয়োজন হয়, ট্রান্সডিউসারটি শরীরের উপরে যেখানে স্পর্শ করে বিমটিকে শরীরের ভিতরে প্রবেশ করানো হয়, রোগী সেই জন্য কোনো ব্যথা বা অস্বস্তি অনুভব করে না। আচ্ছা, তো যে অঙ্গের বিমটা নির্দেশ করা হয়, সেই অঙ্গের প্রকৃতি অনুযায়ী আল্ট্রাসনিক তরঙ্গ প্রতিফলিত হয় এবং শোষিত বা সংবহিত হয়। মানে এখানে আমাদের একটা ট্রান্সডিউসার, তোমরা যদি কখনো এরকম দেখার অভিজ্ঞতা থাকে তাহলে দেখবা, একটা ট্রান্সডিউসার দিয়ে আমাদের এখানে সাপোজ তোমার পেটের আল্ট্রাসোনোগ্রাম করতেছে, তাহলে পেটের এই পাশে ঘুরাবে ডক্টর, শুধু তোমার এই যে অংশটা শুধু ঘুরাবে, এবং ওখানে আসলে বিম প্রতিফলিত হবে প্রতিনিয়ত, তোমার মাসেলের ভিতর দিয়ে বিম প্রতিফলিত হবে, এবং বিম থেকে তরঙ্গ প্রতিফলিত হবে আর কি, শব্দ তরঙ্গ, যেটার কম্পাঙ্ক হচ্ছে 1 থেকে 10 মেগাহার্জ। 1 থেকে 10 মেগাহার্জের প্রতিনিয়ত শব্দ তরঙ্গের বিম প্রতিফলিত হবে, এবং এগুলো আবার প্রতিফলিত হয়ে তোমার মাসেল থেকে ফিরে আসবে। ওই ফিরে আসার যে তোমার তরঙ্গ, ওই তরঙ্গ কিরকম, মানে মনে করো তোমার একটা তরঙ্গ তোমার প্রতিফলিত হয়েছে হাড্ডি থেকে, এটার তরঙ্গ, তোমার প্রতিফলিত তরঙ্গের ধরনটা একরকম হবে। আর একটা তরঙ্গ তোমার প্রতিফলিত হয়েছে তোমার শরীরে একটা ফ্লুইড অংশ থেকে, এটার তরঙ্গ দৈর্ঘ্য আরেক রকম হবে। একটা তরঙ্গ তোমার প্রতিফলিত হয়েছে তোমার দেহের মাসেল বা টিস্যু থেকে, তাহলে এটার তরঙ্গ দৈর্ঘ্য একরকম হবে। তাহলে এভাবে আমাদের এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এই পার্থক্যগুলোকে ভিত্তি করে একটা ছবি বা একটা ইমেজ তৈরি করা হয়, যেগুলোকে আমরা এরকম দেখি। এটা হচ্ছে 2D, এটা হচ্ছে 3D, ঠিক আছে? 3D 2D এভাবে আমরা দেখি। তো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ঘনত্বের বিবতলে, মানে এখানে ডেনসিটিও বিভিন্ন পার্থক্য থাকে, ঠিক আছে? আমরা জানি বোনসের ডেনসিটি একরকম, হাড্ডির ডেনসিটি, তারপর মাসেলের ডেনসিটি, ফ্লুইডের ডেনসিটি একরকম। তাহলে এখানে বিবতলে আপতিত হয়ে, ঘনত্বের বিবতলে আপতিত হয়ে তরঙ্গের একটা প্রতিধ্বনি হয়ে পুনরায় ট্রান্সমিটারে ফিরে আসে। এখান থেকে ট্রান্সমিটারে ফিরে আসলে ওই প্রতিধ্বনিগুলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে একটা পূর্ণাঙ্গ প্রতিবিম্ব তৈরি করা হয়। মনোযোগ দিয়ে পড়বা, বুঝতে পারবা আশা করি। কঠিন কিছু না। দেন এটা আমরা কোথায় ব্যবহার করবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটাই, আমরা কোথায় ব্যবহার করবো। দেন এক্সরের ব্যবহারটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাও। তো এক্সরে আমরা কোথায়, আল্ট্রাসোনোগ্রাম আমরা কোথায় ব্যবহার করি? আল্ট্রাসোনোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে স্ত্রীরোগ এবং প্রসূতি বিজ্ঞানে, আমাদের গাইনোকোলজিতে আল্ট্রাসোনোগ্রামটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর সাহায্যে ভ্রূণের আকার, মানে আমাদের যে বাবু এখানে যে হচ্ছে ভ্রূণ, এমব্রায়ো, ও এমব্রায়োর আকার কিরকম, দেন গঠন, এটা স্বাভাবিক অস্বাভাবিক অবস্থান, যদি সামহাও ইউটারাসে আমাদের ইয়েটা না হয়ে তোমার ইউটারাইন টিউবে চলে আসে, একটুপি প্রেগন্যান্সি হইতে পারে, তাহলে এই অস্বাভাবিক অবস্থান, মানে স্বাভাবিক অবস্থানের জায়গায় যদি, স্বাভাবিক যে জায়গায় থাকার কথা এমব্রায়োটা, যেখানে ওভুলেশন বা ফার্টিলাইজ হওয়ার কথা ছিল ইউটারাসে, ওখান থেকে যদি সামহাও এটা তোমার ইউটারাইন টিউবে চলে আসে, মানে একটুপি প্রেগন্যান্সি, তো এই ক্ষেত্রে তো এটা অস্বাভাবিক অবস্থান, এই ক্ষেত্রে অস্বাভাবিক অবস্থানটা আমরা যাচাই করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা ইত্যাদি জানতে পারবো এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। প্রসূতি বিজ্ঞানে এটা অনেক একটি দ্রুত এবং নিরাপদ এবং নির্ভরযোগ্য পদ্ধতি। তো আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে জরায়ুর টিমার এবং
অন্যান্য পেলভিক ম্যাস এর উপস্থিতিও শনাক্ত করা যায়। পেলভিক গার্ডেল মানে আমাদের যে নিচের অংশ, আমাদের তোমার তলপেটের নিচে যে পেলভিক গার্ডেল বোনস, এই টোটাল পেলভিক ম্যাস, এখানে যদি কোনো অবস্ট্রাকশন হয়ে থাকে পেলভিক ম্যাস, ওটা আমরা এর উপস্থিতি শনাক্ত করতে পারি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে। দেন পিত্তপাথর, আমাদের পিত্তপাথর বা গলব্লাডারে যদি কোনো স্টোন হয়, ওই ক্ষেত্রে হৃদযন্ত্রের ত্রুটি টিউমার বের করার জন্য আমরা আলট্রাসোনোগ্রাম ব্যবহার করা হয়। হৃৎপিণ্ড পরীক্ষা করার জন্য যখন আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়, তখন এই পরীক্ষাকে ইকোকার্ডিওগ্রাফি বলা হয়। তোমাদের সংজ্ঞা আসতে পারে, হোয়াট ইজ ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি হচ্ছে যখন আমরা হৃৎপিণ্ড পরীক্ষা করছি আলট্রাসাউন্ড ইউজ করবো, তখন এটাকে আমরা ইকোকার্ডিওগ্রাফি বলবো। এক্সরে তুলনায় আলট্রাসোনোগ্রাফি অনেক বেশি নিরাপদ, তবুও এটাকে ঢালাওভাবে ব্যবহার না করে সীমিত সময়ের জন্য ব্যবহার করা দরকার। কারণ এক্সরেতে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গ দৈর্ঘ্যটার মান খুবই কম, তার মানে এটা আমাদের জন্য, এটা শক্তিশালী, শক্তি অত্যন্ত বেশি, তার মানে এটা আমাদের জন্য নিরাপদ না। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটা কোনোভাবে নিরাপদ না, যেহেতু ভ্রূণ এখানে ভ্রূণ ক্ষয়ক্ষতি হইতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের আলট্রাসোনোগ্রামটা সবচেয়ে বেশি নিরাপদ পদ্ধতি আহ ভিতরের অবস্থাটা জানার জন্য আর কি। আচ্ছা, তো এক্ষেত্রে আবার এক্ষেত্রে সমস্যা, ট্রান্সডিউসারটি যেন এক নির্দিষ্ট বেশি সময়ের জন্য একটানা বিপ না পাঠায়, সেই জন্য আল্ট্রাসাউন্ড করার জন্য ট্রান্সডিউসারটা ক্রমাগত নড়াচড়া করতে হয়। আচ্ছা, তো সিটি স্ক্যান, সিটি স্ক্যানের এর পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান, এর সংক্ষিপ্ত রূপ। তো টোমোগ্রাফি বলতে বোঝায় ত্রিমাত্রিক বস্তুর একটা ফালি। তো মানে ত্রিমাত্রিক, এক্ষেত্রে আমরা বা দ্বিমাত্রিক অংশের প্রতিবিম্ব তৈরি করতে পারা যায় আমাদের সিটি স্ক্যানের মাধ্যমে। চিকিৎসা বিজ্ঞানে এই যন্ত্রে এক্স রে ব্যবহার করা হয়, মানে এক্স রে একটা তোমার আপডেটেড ভার্সন বলতে পারো। সিটি স্ক্যান হচ্ছে এক্স রে একটা আপডেটেড ভার্সন। তো প্রতিবিম্ব তৈরি করা পথে চিকিৎসা বিজ্ঞানে এই যন্ত্র এক্স রে ব্যবহার করা হয়। সাধারণত এক্স রে করার সময় শরীরের ভিতরে একবার ত্রিমাত্রিক অংশের অঙ্গের দ্বিমাত্রিক একটা প্রতিছবি নেওয়া হয়। সিটি স্ক্যান যন্ত্রে একটা এক্স রে টিউব রোগীর শরীরকে বৃত্তাকারে ঘুরে এক্স রে নির্গত করতে থাকে, অন্য পাশে ডিটেক্টর প্রতিবিম্ব গ্রহণ করতে থাকে, এবং প্রতিবিম্বটি স্পষ্ট করার জন্য অনেক সময় রোগীর শরীরে কন্ট্রাস্ট বা ইনজেকশন করা হয়। তো এগুলা বিস্তারিত আসলে এখন বুঝতে পারবে না, আমি তাই বলছি না, এই যে এগুলা আরো তোমাদের ডিপলি জানা লাগবে। মানে কি, এখানে একটা ফ্লুইড পাস করা হয় আসলে মূলত আমাদের কন্ট্রাস্টটা জানার জন্য ইনজেকশনের মাধ্যমে। বৃত্তাকারে চারপাশে এক্সরে প্রতিবিম্ব করার পরে কম্পিউটার দিয়ে সেগুলো বিশ্লেষণ করে আমাদের একটা পূর্ণাঙ্গ ফালির বা অভ্যন্তরীণ চিত্র পাওয়া যায়। মানে মূলত এখানে সিটি স্ক্যান যন্ত্রে সেম ভাবে আমাদের এক্সরেটা ইউজ করা হবে, তবে এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে আমাদের এটা নিয়ে একটা ত্রিমাত্রিক ছবির একটা ফালি দেওয়া হবে। একটি ফালির ছবি নেওয়ার পরে সিটি স্ক্যান করার পরে আমাদের রোগীকে একটুখানি সরিয়ে, সামনে সরিয়ে আবার বৃত্তাকারে চারদিকে ঘুরিয়ে এক্সরে প্রতিচ্ছবি গ্রহণ করে, সেগুলো বিশ্লেষণ করে দ্বিতীয় আরেকটি ফালির অভ্যন্তরীণ একটা গঠনের অভ্যন্তরীণ ছবি গঠনের পরে পূর্ণাঙ্গ একটা ছবি তৈরি করা হয়। এইভাবে রোগীকে একটু একটু করে সামনে এগিয়ে এসে, এগিয়ে নিয়ে তার ছবি, তার শরীরের কোনো অঙ্গের অনেকগুলা ফালির ছবি স্পষ্ট ছবি নেওয়া হয়, এবং একটা রুটির অনেকগুলো স্পাইস, মানে এখানে আমাদের তোমার একটা রুটির মতো যে তুমি যদি স্পাইস করো, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, তাহলে এখানে মনে করো তোমার এক একটা অংশের তোমার ছবি নেওয়া হলো, এটা একটা অংশের ছবি নেওয়া হলো অনেকভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে। এখানে একটা চিত্র দেখাচ্ছে, দেখো, এই যে এখানে আমাদের বিভিন্ন তোমার এক্সরে গুলো তোমার এদিক থেকে আসবে। তাহলে এখানে সাপোজ তোমার মাথা সিটি স্ক্যান করবে, আমাকে একবার করানো হয়েছিল ছোট্টকালে। তো এই জায়গাটাতে মাথা সিটি স্ক্যান যখন করা হয়েছিল, শুধু মাথাটাই ঢুকাবে, এক্ষেত্রে মাথাটা ঢুকায় এই জায়গায় তোমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে, এখানে দেখবে এই যন্ত্রটা ঘুরতেছে, এই যন্ত্র ঘুরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমার মাথার বিভিন্ন ছবির অংশ নিবে। দেন এগুলোকে ছবির অংশগুলো একসাথে করবে, একসাথে করে তোমাকে একটা ত্রিমাত্রিক বা 3D একটা ডায়াগ্রাম দিবে, যেখানে সুন্দরভাবে আসলে ত্রিমাত্রিক ছবিটা ফুটে উঠবে। তো আমাদের রোগীর শরীরের ভিতরে একটা ত্রিমাত্রিক ছবি প্রতিছবি আমরা তৈরি করতে করে নিতে পারি। সিটি স্ক্যানের কাজের পদ্ধতিটা দেখে তোমরা নিশ্চয় অনুমান করতে পারছো যে এটা তত ব্যয়বহুল এবং জটিল। এটা মানে এটা খুবই ব্যয়বহুল একটা কাজ। আমাদের এক্সরে তো মোটামুটি অনেক কম দামি হয়, বাট সিটি স্ক্যান মোটামুটি দামি বলা যায়। মানে এক্ষেত্রে তোমার এক্সরের তুলনায় মোটামুটি অনেক দাম হয়। তো সিটি স্ক্যানের কাজ কি? সিটি স্ক্যানের সাহায্যে আমাদের শরীরের নরম টিস্যু, রক্তবাহী শিরা, ধমনী, ফুসফুস, ব্রেন ইত্যাদি পূর্ণাঙ্গ ছবি তোলা হয়। মানে এক্ষেত্রে আমাদের যেটা আমাদের এক্সরের মাধ্যমে আমরা পাই না সচরাচর, সেগুলা আমরা কিন্তু সিটি স্ক্যানের মাধ্যমে খুব সহজে সুন্দরভাবে পাইতে পারি। কিভাবে? নরম টিস্যু যেটা আমাদের আছে, দেন রক্তবাহী শিরা বা ধমনী, হ্যাঁ, ফুসফুস, ব্রেন ইত্যাদি যে সফট টিস্যুস যেগুলা ফুসফুস, ব্রেন, এগুলা আমরা দেখতে পারি। যকৃৎ বা লিভার, ফুসফুস, লাং, অগ্ন্যাশয়, প্যানক্রিয়াস, এগুলা ক্যান্সার শনাক্তকরণে আমরা সিটি স্ক্যান ব্যবহার করা হয়। এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মুখস্থ করতে হবে, একদম ঠাড়া মুখস্থ যেটাকে বলে। এগুলো বোঝারও কিছু নাই, এখানে জানার মানে একটু কিছু নেই, তোমাকে ঠাড়া মুখস্থ করে পরীক্ষায় পারফর্ম করতে হবে। ঠিক আছে? ভালোভাবে মুখস্থ করে ফেলবা, একদম লাইন বাই লাইন বুঝে বুঝে করবে, কিন্তু তো খুব একটা কঠিন শব্দ ইউজ করা নাই। দেন সিটি স্ক্যানের সাহায্যে আমাদের টিউমারকে শনাক্ত করতে পারো, টিউমারের আকার, অবস্থান ইত্যাদি সম্পর্কে বলতে পারো, and সেটি টিউমারের আশেপাশে টিস্যুকে কি পরিমাণ আক্রান্ত করেছে সেটা আমরা জানিয়ে দিতে পারি। দেন মাথা সিটি স্ক্যানের সাহায্যে মস্তিষ্কের ভিতরে কোনো রক্তপাত হয়েছে কিনা, ধমনী ফুলে গেছে কিনা, কিংবা কোনো টিউমার আছে কিনা সেটা আমরা বলে দেওয়া যায়। দেন শরীর রক্ত সঞ্চালনের সমস্যা আছে কিনা সেটা আমরা সিটি স্ক্যানে জানা যায়। মনে রাখবা, শরীরের সফট টিস্যু যেগুলা, শিরা, ধমনী, ফুসফুস, ব্রেন, এগুলা সিটি স্ক্যান। যকৃৎ, ফুসফুস, অগ্ন্যাশয়ের ক্যান্সার, সিটি স্ক্যান। দেন টিউমার ক্যান্সার মানে সিটি স্ক্যান এক কথায়। তো টিউমারকে শনাক্ত করার জন্য তাও সিটি স্ক্যান।
তারপর মাথার সিটি স্ক্যানের সাহায্যে আমাদের রক্তপাত বা ব্লিডিং হইছে কিনা শরীরের মস্তিষ্কের ভিতরে এটা আমরা জানতে পারি। রক্ত সঞ্চালনের সমস্যা আছে কিনা সেটা আমরা সিটি স্ক্যানের মাধ্যমে বলতে পারি। এক্ষেত্রে সতর্কতা কি? সতর্কতা হচ্ছে সিটি স্ক্যান করার জন্য যেহেতু এক্স-রে ব্যবহার করা হয়, তাই গর্ভবতী মহিলাদের সিটি স্ক্যান না করা হয়। মানে এক্ষেত্রে আমরা আবার এক্স-রে যেহেতু ইউজ করতেছি, এক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। ছবির কন্ট্রাস্ট বাড়ানোর জন্য ডাই ব্যবহার করে যেটি কারো দেহে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। ওই যে ডাই বলতেছি, এই ডাইটা মূলত ডিআইই। এই ডাইটা আমাদের ইনজেকশনের মাধ্যমে বা খাওয়ার মাধ্যমে পাকস্থলীতে ঢুকায়া আমাদের মানে ব্লাডে বা তোমার আল্টিমেটলি ব্রেইনে বা আর্টারিতে ঢুকানো হবে। তো এই ডাইয়ে কিন্তু অনেকের অ্যালার্জি হয়। যার কারণে এটা আমাদের ব্যবহারের আগে অবশ্যই সতর্ক থাকতে হবে।